পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সো আমরা প্রতিফলন পড়েছি, আমরা প্রতিসরণ পড়েছি। প্রতিফলন হচ্ছে বাধা পেয়ে আবার একই মাধ্যমে ফিরে আসে। প্রতিসরণ হচ্ছে মাধ্যম ভেদ করে অপর পাশে চলে যায়। ঠিক আছে? এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? ঠিক আছে? এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করার আগে আমরা ক্রান্তিক কোণটা পড়ি। ক্রান্তিক কোণকে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে ক্রান্তিক কোণ বলে। ঠিক আছে? সো আমরা যদি এখানে একটু পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে এসে যদি আলু পরে যদি আবার একই মাধ্যম, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এই রেখার উপরেরটা হচ্ছে বায়ু মাধ্যম, নিচেরটা হচ্ছে পানি মাধ্যম, সাপোজ। ওকে, সো এই বায়ু মাধ্যমে এসে যদি আবার বায়ু মাধ্যমে ফিরে যায় এটাকে আমরা বলি প্রতিফলন। একই মাধ্যমে বায়ু মাধ্যম থেকে যদি পানির মাধ্যমে চলে আসে সেটাকে আমরা বলি প্রতিসরণ, ভেদ করে চলে আসছে। বাট এখন আমরা এমন একটা যদি কোণে নেই, এই যে আমরা আলোটা আসছিল এটা একদম এইদিকে নেই, এদিকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, ঠিক আছে? সো তখন কি হয়, তখন তার হচ্ছে কোনো কোণ তৈরি করে না, সে কোনো কোণ তৈরি করতে পারে না, এটাকে আমরা বলি ক্রান্তিক কোণ। ঠিক আছে, ক্রান্তিক কোণকে আমরা আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে। সো এখন আমরা দেখলাম যে এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসে তখন সেটাকে আমরা বলতেছি ক্রান্তিক কোণ। কিন্তু ক্রান্তিক কোণের থেকেও যদি বেশি কোণে চলে আসে, ঠিক আছে, ক্রান্তিক কোণের মান তো 90 ডিগ্রি, এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবা যে ক্রান্তিক কোণের মান 90 ডিগ্রি, এটা পরীক্ষা আসতে পারে। এখন ক্রান্তিক কোণের থেকে বড় কোণে যদি ক্রান্তিক কোণের থেকে বড় কোণে, ঠিক আছে, যদি আমাদের আহ আলোটা এসে পড়ে, ঠিক আছে, তখন সেটা কি হয়, সেটা আবার একই মাধ্যমে চলে আসে, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। মানে যেখান থেকে আসছে সেখানে আবার ফিরে যায়। ঠিক আছে, তো এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা বিভিন্ন কাজ আছে। ঠিক আছে, সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যবহার গুলো আমরা একটু যদি দেখি, যে মরুভূমির মরীচিকার কারণ কি। ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই জিনিসটা আমরা একটু বুঝি, এটা খুবই মজার জিনিস। যেমন অনেক সময় দেখা যায় কি মরুভূমিতে তো অ্যাকচুয়ালি পানি পাওয়া যায় না, তো অনেক দূরে একটা নলকূপ আছে অথবা জলাশয় আছে, ধরো 10 কিলোমিটার দূরে, কিন্তু এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সেটাকে মনে হয় যেটা অনেক কাছে। ঠিক আছে, ওইটাকে মনে হয় অনেক কাছে। আবার আহ বালির উপর হচ্ছে প্রচুর তাপ পড়ে, উত্তাপের কারণে মনে হয় যে মরুভূমি একটা জলাভূমির মতো মনে হয়। ঠিক আছে, তো এগুলার জন্য দায়ী হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, তাহলে মরুভূমি মরীচিকার জন্য দায়ী কে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এরপরে গ্রীষ্মের পিচ ঢালা রাজপথকে ভেজা এবং চকচকে লাগে। এখানে একটু আগেই বললাম মরুভূমিতে যখন প্রচুর তাপ পড়ে তখন বালিগুলার উপর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় এবং এই কারণে মনে হয় যে ওই জায়গায় জলাশয় আছে। ঠিক আছে, এরকমই আমাদের যেমন ঢাকার বড় রাস্তাগুলো যেগুলো আছে রাজপথ, সেখানে যখন দুপুরবেলা প্রচুর রোদ পড়ে তখন মনে হয় কি যে ওই জায়গাটা ভিজা, ওই জায়গা চকচক করতেছে। এরকম যদি কেউ ফেস করে থাকো তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তো ওইটার কারণে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, হীরা আধারেও চকচক করে কিনা, কেন? ঠিক আছে, একটু আগে আমরা সরি আমরা অন্য একটা ক্লাসে পড়েছিলাম কিন্তু গ্রাফাইটের কথা। ওকে, সো গ্রাফাইট কি? এটা একটা কার্বনের রূপ। গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপ এবং হীরা হচ্ছে কার্বনের রূপ। বাট গ্রাফাইট দেখতে হচ্ছে কালো, হীরা হচ্ছে চকচক করা একটা বস্তু। ঠিক আছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে কি, এটা আধারে মানে অন্ধকারের মধ্যে চকচক করে। তুমি অন্ধকারের মধ্যে হীরা নিয়ে গেছো, দেখবা চকচক করতেছে। কেন? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। কারণ এটার ভিতরে যে আলোটা ছিল, এই আলো এটার ভিতরে বারবার হচ্ছে মানে প্রতিফলন করতেছে বারবার। সো তুমি অন্ধকারে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও না কেন, এটা ঝকঝক করবে। ঠিক আছে, আচ্ছা, আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়? অপটিক্যাল ফাইবার খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছে। আমরা জানি যে আমাদের যে আজকে ইন্টারনেট যে লাইনগুলো আছে, ও মানে ডাটা সার্ভিস, ওয়াইফাই, এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি আনা হয়েছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, সমুদ্রের নিচ দিয়ে আমাদের দেশে আনা হয়েছে। এখন পর্যন্ত আমার জানার মতে 2টা এরকম অপটিক্যাল ফাইবার লাইন আছে যেগুলা দিয়ে আমাদের দেশে এই ইন্টারনেট সার্ভিসটা দেওয়া হচ্ছে, যেটা কি করা হয়েছে, সমুদ্রের ভিতর দিয়ে আনা হয়েছে। এখন আমরা যে দেশ থেকে আনতেছি ইন্টারনেট গুলা, সেগুলাকে কি করা হয়, ওই দেশ থেকে উচ্চ চাপে হচ্ছে পাঠানো হয়।
এখন আমরা নর্মাল কোনো তার দিয়ে এটা আনা সম্ভব না, সেই জন্য আমাদের স্পেশাল একটা টেকনিক ইউজ করতে হয়, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এক ধরনের খুব সূক্ষ্ম একটা কি তার, যেটার ভিতর দিয়ে ডাটা গুলা বা ইন্টারনেট গুলা কি করে অভ্যন্তরীণ প্রতিফলন নিতে চায়। অ্যাকচুয়ালি এটা আলোর মাধ্যমে পাঠানো হয়, হ্যাঁ। সো এখানে অভ্যন্তরীণ প্রতিফলন হতে হতে আমাদের এখানে চলে আসে, ঠিক আছে। সো এটাকে আমরা বলি অপটিক্যাল ফাইবার, এবং এই অপটিক্যাল ফাইবারের মধ্যেও কি ব্যবহার করা হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। সো আশা করি এটা বুঝতে পারছো, ক্রান্তি কোণের মান কত, 90 ডিগ্রি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে, যদি মানে কি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার পথে আবার ওই একই মাধ্যমে ফিরে আসে, তখন সেটাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মরুভূমির মরিচাকা দেখা যায়, গ্রীষ্মের পিচ ঢালা রাজপথকে ভেজা চকচকে দেখা যায়, হীরা আধারের মধ্যে বা অন্ধকারের মধ্যে ঝকঝক করে, আলুর মানে অপটিক্যাল ফাইবারের যে ফাংশন, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগানো হয়েছে। ওকে, আমরা পরের স্লাইডে চলে গেলাম, দর্পণ এবং লেন্স। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের যে আলুর যে কি বলে আলু যে সকল বস্তুতে প্রতিফলন প্রতিসরণ হয় সেইগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব। তার মধ্যে প্রথম দুইটা হচ্ছে দর্পণ এবং লেন্স। সো দর্পণ কাকে বলে, যে মসৃণ তলে আলুর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। আমরা কিন্তু একটু আগে যখন প্রতিফলন পড়তেছিলাম তখন কিন্তু দর্পণ পড়ে আসছি, ঠিক আছে। তো দর্পণে কি হয়, দর্পণে হচ্ছে আলুর নিয়মিত প্রতিফলন হয়। যে তোমার পা এখানে আছে, পা দেখা যাবে, মাথা এখানে দেখা যাচ্ছে, মাথা দেখা যাবে। এখানে কোনো বিক্ষেপণ হয় না, বিক্ষিপ্ত প্রতিফলন হয় না, নিয়মিত প্রতিফলন হয়, তাকে আমরা বলতেছি দর্পণ। দর্পণ কত ধরনের, দর্পণ দুই ধরনের হয়, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা গোলীয় দর্পণ, ঠিক আছে। সো আমরা অনেক সময় দেখি গাড়ির সামনে ছোট ছোট দুই একটা আহ কি গ্লাস থাকে, সেগুলো হচ্ছে গোলীয় দর্পণ, গোল কালারের হয়। বাট আমাদের বাসায় যে আয়নাগুলো থাকে সেগুলো কিন্তু সমতল দর্পণ হয়, ঠিক আছে। এখন এগুলা ব্যবহার গুলা থেকে আমাদের পরীক্ষায় অনেক বিষয়ে আসতে পারে, অনেকগুলো এমসিকিউ আসতে পারে। প্রথম হচ্ছে সমতল দর্পণের ব্যবহারটা আমাদের দেখতে হবে। সমতল দর্পণ গুলো আমরা কি কাজে ব্যবহার করি, একটা আমাদের চেহারা দেখি যে আয়নায়, সেটা একটা সমতল দর্পণ। পেরিস্কোপ তৈরিতে, ঠিক আছে, পেরিস্কোপটা কোথায় কাজে লাগায়, সাবমেরিনে, ঠিক আছে। সো সাবমেরিন খুব পানির নিচে থাকে অলওয়েজ, এবং পানির নিচ থেকে উপরে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে পেরিস্কোপ, এবং এই পেরিস্কোপ তৈরি করা হয় সমতল দর্পণ দিয়ে। এরপরে বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতি আছে, যেমন টেলিস্কোপ আছে। সো এই যন্ত্রগুলা সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানো। তারপরে কি ওভারহেড প্রজেক্টর আছে, লেজার আছে। সো এই যন্ত্রগুলা তৈরি করা হয় সমতল দর্পণ দিয়ে। এছাড়া নাটক, চলচ্চিত্র ইত্যাদিতে শুটিং এর কাজে স্থানের ঔজ্জ্বল্য বাড়াতে বৃদ্ধি করা হয়। এগুলো আমাদের ক্যামেরা, ফোন এগুলোর মধ্যেও কিন্তু এগুলা ইনক্লুডেড থাকে, যাতে আমাদের ছবিগুলো কিন্তু উজ্জ্বলতা পায়। সো সিনেমা নাটকের ক্ষেত্রে আলাদা করে এগুলো হয়তো ব্যবহার করে, ঠিক আছে। এরপর অবতল দর্পণ, অবতল দর্পণ এর কাজগুলো, আচ্ছা এখানে একটা জিনিস বলে নেই, যে আমরা দর্পণ সমতল গুলিও দেখলাম, বাট গুলিও যে দর্পণ গুলো আছে এই দর্পণ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। তো অবতল দর্পণ আমরা কি কি কাজে লাগাই, মুখমণ্ডল বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব তৈরি করা হয়, যাতে রূপচর্চা এবং দাড়ি কাটার সুবিধা হয়। তো অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় আমি যে বেশিরভাগ প্রশ্নগুলো দেখলাম সেখানে অ্যাকচুয়ালি দাড়ি কাটা রূপচর্চার বিষয়টাই ছিল। সো প্রশ্নটা আছে দাড়ি কাটা এবং রূপচর্চার জন্য আমরা কোন দর্পণ ব্যবহার করি, সেটা হচ্ছে অবতল দর্পণ। এরপরে প্রতিফলক হিসেবে, প্রতিফলক কি, যেমন টর্চ লাইটে কি করা হয়, প্রতিফলক হিসেবে কাজ করা হয়। স্টিমার এবং লঞ্চের সার্চ লাইটের জন্য কি ব্যবহার করা হয়, অবতল দর্পণ। সো আমাদের যারা হচ্ছে লঞ্চে চলাচল করে অভ্যস্ত আছে তারা জানে যে সামনে একটা বিশাল বড় টর্চ লাইটের মতো থাকে। সো এই প্রতিফলকটা অ্যাকচুয়ালি অবতল দর্পণ দিয়ে তৈরি। এরপরে রাডার এবং টিভিতে সংকেত সংগ্রহের জন্য কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। যদিও এগুলো আমরা রিলেট করতে পারবো না, যারা মিডিয়াতে কাজ করে অথবা যারা রাডার নিয়ে কাজ করে তারা জানে কিভাবে এই অবতল দর্পণটা সেখানে কাজে লাগে।
ওকে, এরপরে হচ্ছে উত্তল দর্পণ কি কি কাজে লাগে আমরা একটু দেখি। যেমন যানবাহন এবং পথচারী দেখার জন্য গাড়িতে ভিউ মিররে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়, এবং উত্তল লেন্সে কিন্তু অনেক দূরের জিনিসও অল্প জায়গার মধ্যে দেখা যায়। ঠিক আছে? এরপরে দোকান এবং শপিং মলের নিরাপত্তার জন্য এখন অবশ্য আমাদের সবার কাছে হচ্ছে ক্যামেরা আছে। সো ওই ক্যামেরাতে সবকিছু দেখা যায়। বাট আগে কিন্তু এরকমই ব্যবহার করা হতো। মানে ছোট একটা আয়নার মধ্যেই উত্তল দর্পণের মধ্যে অনেক কিছু দেখা যেত। এরপরে প্রতিফলক টেলিস্কোপ হিসেবে হচ্ছে এটা ব্যবহার করা হয়। সো টেলিস্কোপ কিন্তু এখানেও সমতল দর্পণে ব্যবহার করা হয়। বাট প্রতিফলক টেলিস্কোপ কিন্তু এক জিনিস না। সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এবং রাস্তার বাতিতে প্রতিফলক রূপেও কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। সো আমরা এখানে যে জিনিসটা দেখলাম, সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, এই প্রত্যেকটা উদাহরণই খুবই গুরুত্বপূর্ণ। যে কোনোটা থেকে এমসিকিউ আমাদের পরীক্ষায় থাকতে পারে। এবং আমি আগের স্লাইডে বলেছিলাম যে আয়নাতে কেন প্রতিফলন হয়, প্রতিসরণ হয় না? কারণ আয়নার পিছনে একটা প্রলেপ দেওয়া থাকে, যে প্রলেপের কারণে আলোটা অপর পাশে চলে যেতে পারে না। সে প্রলেপটা কি দিয়ে দেওয়া হয়? রূপা অথবা পারদ দিয়ে। কখনো কখনো রূপা দিয়ে দেওয়া হয়, কখনো কখনো পারদ দিয়ে একটা প্রলেপ দেওয়া হয়। এই কারণে অপর দিকে হচ্ছে আমাদের আলোটা যেতে পারে না। আচ্ছা, তো আমরা দর্পণ পড়লাম, এখন আমরা দেখবো হচ্ছে লেন্স। ঠিক আছে? সো লেন্স কি? দর্পণ এবং লেন্সের মধ্যে একটা পার্থক্য আছে। দর্পণ কিন্তু একই বৃত্তের একটা অংশ নিয়ে তৈরি হচ্ছে দর্পণ। ঠিক আছে? কিন্তু লেন্স কি? লেন্স হচ্ছে দুইটা বৃত্ত থেকে তৈরি হয়। দুইটা বৃত্ত থেকে হচ্ছে লেন্স তৈরি হয়। ঠিক আছে? সো আমরা এই যে দুইটা বৃত্ত নিয়েছিলাম, দুইটা বৃত্তকে যদি আমরা একটু সরায় দেই, তাহলে দেখতে পারবো এই যে লেন্স তৈরি হয়ে গেছে। ঠিক আছে? সো লেন্স কিভাবে তৈরি হয়? দুইটা বৃত্ত থেকে। আর দর্পণ কিভাবে তৈরি হয়? একটা বৃত্ত থেকে। ঠিক আছে? সমতল হলে তো সেটা আলাদা বিষয়, বা উত্তল অবতলের ক্ষেত্রে একটা বৃত্ত থেকে তৈরি হয়। ওকে, লেন্স কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে উত্তল লেন্স, এটাকে আবার অভিসারী লেন্সও বলা হয়। আর একটা অবতল লেন্স বা অপসারী লেন্স বলা হয়। তাহলে লেন্স কি জিনিস সেটা আমরা বুঝতে পারলাম। দুইটা বৃত্তের অংশ বিশেষ নিয়ে যে একটা আলোক প্রতিফলক বা মাধ্যম তৈরি করা হয়, সেটাকে আমরা বলতেছি লেন্স। এবং লেন্স দুই ধরনের, একটা উত্তল হয়, এই যে এরকম যদি হয় সেটাকে আমরা বলি উত্তল, এবং অবতল লেন্স কিরকম? এরকম। ঠিক আছে? বাট দুইটা লেন্সই তৈরি করা হয় দুইটা বৃত্ত থেকে আলাদা আলাদা ভাবে। ওকে, উত্তল লেন্সের প্রতিবিম্ব কেমন হয়? এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই দুইটা জিনিস না বুঝলে অনেক কিছু বোঝা যায় না। সো উত্তল লেন্স যেটা আছে, এই যে লেন্সটা আছে, এই লেন্সের প্রতিবিম্ব মানে ছায়া। আমরা আয়নার সামনে গেলে আমাদের একটা বিম্ব আয়নাতে হয়, সেটাকে আমরা প্রতিবিম্ব বলতেছি। সো উত্তল লেন্সের প্রতিবিম্বটা হয় বাস্তব, অবাস্তব কিছু না। তারপর হচ্ছে উল্টো হয়, এটা কিন্তু সোজা হবে না। আমাদের চোখ কিন্তু একটা উত্তল লেন্স। সো আমাদের চোখে সবসময় প্রতিবিম্ব হয় উল্টা। ঠিক আছে? সেরকম উত্তল লেন্সের যে প্রতিবিম্বটা হয় সেটা হয় উল্টা, এবং লক্ষ্যবস্তুর চেয়ে অনেক বড় হয়। উত্তল লেন্সকে কিন্তু আমরা কোনো জিনিসকে বড় করে দেখার জন্য কাজে লাগাই। ঠিক আছে? ওকে, এরপর অবতল লেন্সে আসলে আমাদের যে বিম্বটা হয় সেটা হয় অবাস্তব। ঠিক আছে? এবং সেটা সোজা হয়, উল্টো হয় না, সোজাই হয়, কিন্তু লক্ষ্যবস্তুর চেয়ে অনেক ছোট হয়। তো আমরা যে সানগ্লাস ইউজ করি, ঠিক আছে? যেমন আমি দূরের জিনিস দেখতে পাই না, সেখানে কিন্তু অবতল লেন্স আছে। ঠিক আছে? আবার যারা কাছের জিনিস দেখতে পায় না, যেমন ছোট জিনিস দেখতে পায় না, তারা কিন্তু উত্তল লেন্স ব্যবহার করে। তার কারণ কি? কারণ লক্ষ্যবস্তুকে বড় করে দেখায়। আর অবতল লেন্স কি করে? ছোট করে দেখায়। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা অবাস্তব দেখায়। অনেক সময় যারা প্রথম হচ্ছে অবতল লেন্স ব্যবহার শুরু করে, ঠিক আছে? তারা কি করে? সিঁড়ি দিয়ে উঠার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। কারণ অনেক সময় যেখানে বিম্ব তৈরি হওয়ার কথা, অ্যাকচুয়ালি অবাস্তব ওইখানে তৈরি হয় না। ঠিক আছে? আস্তে আস্তে আমাদের চোখের সাথে এটা মিলে যায়। এরপরে লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। এবং এখানে আমাকে মনে রাখতে হবে, ওকে, এখানে দেওয়াই আছে। ঠিক আছে? তো লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার, এটা একটু মনে রাখবা সকলেই। এখন দেখো, কোন লেন্সের ক্ষমতা ধনাত্মক? উত্তল লেন্স। যারা কাছের জিনিস দেখতে পায় না, ছোট জিনিস দেখতে পায় না, তারা ইউজ করে হচ্ছে উত্তল লেন্সের চশমা, এবং এটার পাওয়ার হয় পজিটিভ।
ঠিক আছে, পজিটিভ ডায়োপ্টার। আর যারা হচ্ছে দূরের জিনিস দেখতে পায় না, অবতল লেন্স ব্যবহার করে, তাদেরটা হচ্ছে নেগেটিভ থাকে বা ঋণাত্মক। সো ডাক্তারের কাছে গেলে পজিটিভ নেগেটিভ দিয়ে মার্ক করে দিয়ে দেয়। আচ্ছা, মানুষের চোখের লেন্সটি কি ধরনের? এটা আমি আগেই বলেছি যে উত্তল লেন্স, এবং মানুষের লেন্সেও কিন্তু এই উত্তল লেন্সের মতো বিম্ব গঠন হয়, মানে বাস্তব হয়, উল্টো হয়, এবং লক্ষ্যবস্তু হচ্ছে বড় একটা প্রতিবিম্ব আমাদের চোখে গঠিত হয়। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। আলোর বিচ্ছুরণ, শোষণ এবং এদের প্রয়োগ। ওকে, সো এখানে এই টপিকটা একটু কঠিন মনে হবে তোমাদের কাছে, বাট এটা থেকে প্রচুর প্রশ্ন আসে আমাদের। আচ্ছা, আলোর বিচ্ছুরণটা কি? আলোর বিচ্ছুরণ হচ্ছে সাদা কিংবা কোনো বহুবর্ণী রশ্মিগুচ্ছে বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। আমাদের যে সূর্যের আলো আছে বা সাদা আলো যেটা আছে, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 7টা আলো পাই। কোন 7টা আলো? সাদা আলোকে যদি আমরা বিভাজিত করি তাহলে বেনিয়া সহকলা, আমরা একটু আগে দৃশ্যমান আলো যেটা পড়লাম, বেনিয়া সহকলা, এই সবগুলা কালার তুমি পাবা যদি সাদা আলোকে আলাদা করো। সো আলাদা করাটাকেই বলতেছে আমরা বিচ্ছুরণ। আলো বিচ্ছুরণ কি? সাদা কিংবা সেই ধরনের কোনো কালারকে যদি আমরা আলাদা করে বিভিন্ন কালার পাই, সেটাকে আমরা বলি বিচ্ছুরণ। এবং বিচ্ছুরণ করা হয় কি দিয়ে? বিচ্ছুরণ করার একটা সহজ মাধ্যম হচ্ছে তুমি প্রিজম ইউজ করতে পারো। প্রিজম, ঠিক আছে। প্রিজম কি? তুমি কোনো আলোর সামনে নিয়ে যদি প্রিজমকে ধরো, প্রিজমের এক এক সাইডে এক একটা কালার বের হবে, ঠিক আছে। সো এটা বিচ্ছুরণ। প্রিজম কি করায়? আলোর বিচ্ছুরণ করায়। বিচ্ছুরণ আবিষ্কার করেন কে? স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন প্রথমবার বুঝতে পারেন যে আলোর বিচ্ছুরণ আছে। ওকে, এরপর আমরা যদি দেখি সাদা রঙের আলোর বিশ্লিষ্ট করলে কয়টি রং পাওয়া যায়? সো এখানে কিন্তু আমি আগেই বলছিলাম, একটু আগে বললাম যে সাদা আলোকে যদি তুমি বিশ্লিষ্ট করো বা তার বিচ্ছুরণ ঘটাও, তাহলে তুমি কয়টা আলো পাবা? 7টা আলো পাবা। কি কি আলো? পেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, এই কালার গুলো পাবা। ওকে, আচ্ছা। এবং বর্ণালী, কোন বর্ণের আলোর বিচ্যুতি বেশি? বিচ্যুতি বেশি মানে হচ্ছে বিচ্ছুরণ বেশি। কার বিচ্ছুরণ সবচেয়ে বেশি? বেগুনি আলোর। ঠিক আছে, বেগুনি আলোর। এই দুইটা জিনিস একটু ভালো করে মনে রাখবে। এখন আমি আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই। এই যে এখানে কিন্তু লাল বেগুনি আছে, এর আগেও তোমাদের আরেক জায়গায় তোমরা লাল বেগুনি পেয়েছো। সো অনেক জায়গায় কিন্তু এই বেগুনি এবং লালের মধ্যে তোমরা পার্থক্য পাবা। সেই কারণে হচ্ছে তোমরা এটার মধ্যে কনফিউজড হয়ে যাবে না, ঠিক আছে। সো এখানে ভালো করে বুঝতে হবে যে বিচ্যুতি বা বিচ্ছুরণ কার বেশি? বেগুনি আলুর, ঠিক আছে। আর বিচ্ছুরণ কম কার? লাল আলুর হচ্ছে বিচ্ছুরণ বা বিচ্যুতি কম হয়। বর্ণালী সৃষ্টির কারণ কি? বর্ণালী সৃষ্টির কারণ হচ্ছে বিভিন্ন আলোর প্রতিসরণাঙ্কের পার্থক্য। সো প্রতিসরণাঙ্ক জিনিসটা কি? আমরা প্রতিসরণ অলরেডি পড়ে আসছি। সো প্রতিসরণের মধ্যে পার্থক্য হয়, এক একটা আলোর প্রতিসরণ এক এক রকম। এই কারণে অ্যাকচুয়ালি বর্ণালী সৃষ্টি হয়, ঠিক আছে। বর্ণালী কি? একটা আলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাওয়া, বিচ্ছুরণ, ঠিক আছে। এই বিচ্ছুরণের কারণে অ্যাকচুয়ালি বর্ণালীর সৃষ্টি হয়। এরপরে রংধনু সৃষ্টির কারণ কি? এটা প্রতিফলন এবং প্রতিসরণ থেকে উৎপত্তি হয়। তো বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির কণার সূর্য আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ফলে অ্যাকচুয়ালি হচ্ছে রংধনু তৈরি হয়। আচ্ছা, তবে এটা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে শেষেরটা, পূর্ব আকাশে রংধনু দেখা যায় কখন? ঠিক আছে, এই জিনিসটা একটু তোমাদের বুঝতে হবে যে পূর্ব আকাশে রংধনু দেখা যায় কখন। মনে রাখবে, সূর্য যখন যেদিকে থাকবে রংধনু ঠিক তার উল্টো দিকে থাকে। তাহলে পূর্ব আকাশ কখন, সূর্য পূর্ব আকাশে কখন থাকে? পূর্ব দিকে কখন থাকে? সকালবেলা, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে পূর্ব আকাশে রংধনু কখন দেখা যাবে, তার মানে সূর্য কখন পশ্চিম দিকে থাকে? বিকেল বেলা। সূর্য যদি বিকেল বেলা পশ্চিম দিকে থাকে, তার উল্টো দিকে থাকবে রংধনু, মানে পূর্ব দিকে থাকবে। তাহলে পূর্ব দিকে রংধনু দেখা যায় কখন? বিকেল বেলা, কারণ বিকেল বেলা সূর্য থাকে পশ্চিম দিকে। এই জায়গাটা থেকে অনেক পরীক্ষায় আসছে, আমি নিজে অনেকবার এটা দেখছি যে পূর্ব আকাশে রংধনু থাকলে তখন কখন, সকাল নাকি বিকাল? বিকাল। আর পশ্চিম দিকে যদি থাকে, সকাল, কারণ রংধনু সবসময় সূর্যের উল্টো পাশে হয়। ওকে, আমরা এখন পরের স্লাইডে চলে যাই। এখানে অ্যাকচুয়ালি মৌলিক রং নিয়ে, কারণ আমরা যেহেতু কালার পড়তেছি, আমরা যেহেতু আলু পড়তেছি, আলুর বিভিন্ন কালার আছে।
এবং এগুলা সম্পর্কে আমাদের জানতে হবে। তো কালারের ক্ষেত্রে মৌলিক কালার আমরা দেখতে পারি। তাহলে যে সকল বর্ণ অন্য বর্ণের সমন্বয়ে তৈরি করা যায় না তাদেরকে বলি আমরা মৌলিক কালার বা মৌলিক রং। ঠিক আছে? আ তিন আ সো মৌলিক রং আমরা সবাই বুঝতে পেরেছি। তো যেগুলা অন্য কোনো কালার থেকে তুমি তৈরি করতে পারবা না। শুধুমাত্র এই কালার গুলো থেকে অন্য কোনো কালার তুমি আ তৈরি করতে পারবা। ওকে? সো দেখো ৩ টি মৌলিক কালার আছে। লাল, সবুজ, নীল। ৩ টি মৌলিক কালার। এবং মজার বিষয় হচ্ছে আমাদের মস্তিষ্ক সরি আমাদের চোখ মাত্র এই ৩ টা কালারই বুঝতে পারে। কি, কি? লাল, সবুজ, নীল। আর কোন কালার সে আইডেন্টিফাই করতে পারে না। সো এখন কথা হচ্ছে আমরা এত কালার বুঝি কিভাবে? কালোর মধ্যে অনেকগুলা কালার আছে। ব্লু এর মধ্যে যেমন নেভি ব্লু, প্রুসিয়ান ব্লু অনেক ধরনের কালার আছে। সো আমাদের চোখ এগুলা তারপরে আইডেন্টিফাই করে কিভাবে? সো আমরা যখন চোখে দেখি তখন আমরা এই ৩ টা কালারই দেখি। দেখার পর রেটিনাতে প্রতিবিম্ব হয়। রেটিনার মধ্যে থাকে রড কোষ, কোন কোষ। সেগুলা কি করে? এই আলোর মানে এই কালারটাকে আমাদের মস্তিষ্কে নিয়ে যায়। আমাদের মস্তিষ্ক সেটাকে বিশ্লেষণ করে। তারপরে সে বুঝতে পারে অ্যাকচুয়ালি তো এটা লাল ছিল না। এটা কমলা ছিল। বা এটা সবুজ ছিল না। এটা তো আ একটা টিয়া কালার। টিয়া কালার বলি না আমরা টিয়া পাখির যে কালার সেটা ছিল। ঠিক আছে? সো আমাদের মস্তিষ্ক সেটা আলাদা করে দেয়, বিশ্লেষণ করে বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি ওই কালারটা না। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে মৌলিক কালারে আসলে ৩ টাই। কি, কি কালার? লাল, সবুজ, নীল। ওকে? এরপরে মৌলিক বর্ণগুলোর সমন্বয়ে সব রং তৈরি করা যায়। এটা ব্যাখ্যা করো। এটা থেকে অলরেডি নার্সিং পরীক্ষায় প্রশ্ন আসছে যে কি, কি কালার যোগ করলে অন্য কি কালারটা হয়? সো আমরা যারা আর্ট করি তাদের অনেক ভালো ধারণা আছে। বাট এই ৬ টা কমপক্ষে মুখস্থ রাইখো এগুলো পরীক্ষায় আসে। যেমন তুমি যদি সবুজ আর লালকে একসাথে করো, সবুজ আর লালকে একসাথে করো তাহলে হলুদ রং পেয়ে যাবা। লাল আর নীলকে যদি করো ম্যাজেন্ডা কালার পেয়ে যাবা। ওকে? নীল এবং হলুদকে যদি একসাথে করো সাদা পাবা। সবুজ এবং নীলকে যদি করো ম্যাজেন্ডা কালার পাবা। লাল এবং আকাশিকে যদি একসাথে করো বেগুনি কালার পাবা। লাল, নীল, সবুজকে করলে সাদা কালার পাবা। ওকে? সো এই জিনিসগুলা তোমাদের একটু মুখস্থের মতো রাখতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে এটা যোগ করে। কারণ যেহেতু নার্সিং পরীক্ষা আসছে এটা অনেকটা রিলেটেবল টপিক। এটা থেকে আবার আসতে পারে। ওকে? সো মৌলিক রং আমাদের ৩ টা। আর এগুলো হচ্ছে তোমার মৌলিক রঙের সমন্বয়ে তৈরি। দেখো এই পাশে কিন্তু সব মৌলিক রং এবং এগুলা থেকে অন্য রং তৈরি করা হয়েছে। ওকে? এরপরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে যেমন কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন বস্তুটাকে কেমন দেখায়? ধরো আমাদের সব ধরনের আলো আছে। লাল, নীল, সবুজ, বেনিয়া সকল সবগুলাকে আমি নিলাম। নিয়ে কি করলাম একটা ছোট বালতির মধ্যে সবগুলা গুলিয়ে ফেললাম। তখন কোন কালার পাবা তুমি? তখন পাবা কালো। কোন বস্তু যদি সবগুলা কালার শোষণ করে ফেলে তখন তার আ সেই বস্তুটাকে দেখা যাবে কালো। আবার কোন বস্তু যখন সমস্ত আলো প্রতিফলিত করে ফেলে, ছেড়ে দেয়, সকল আলো ছেড়ে দেয়, তখন সেই বস্তুটাকে দেখা যাবে সাদা। এই ২ টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসছে অলরেডি। সো তোমরা ভালো করে বুঝো জিনিসটা। যখন কোন বস্তু সব কালারকে একসাথে গ্রহণ করে ফেলবে, কালো। আবার যখন সে সব কালারকে প্রতিফলিত করে ফেলবে তখন কিন্তু সে সাদা। ওকে? বরফ সাদা দেখায় কেন? বরফকে কেন সাদা দেখা যায়? কেন সাদা দেখা যায়? কোনো আলো শোষণ না করে সমস্ত আলোই প্রতিফলিত করে ফেলে। সে কোনো আলো শোষণ করে না। সে আলোকে প্রতিফলিত করে ফেলে। ঠিক আছে? সো বরফকে সাদা দেখা যায় কেন? তুমি বরফের দেশে গেলে ওটাকে সব দিকে সাদা দেখা যায় কেন? কারণ ওই আলো গ্রহণই করে না। ওই শুধু প্রতিফলন করতে থাকে। এই কারণে কি হয়? মনে হয় যে বরফ সবসময় সাদা দেখা যায়। ওকে? আমরা পরের স্লাইডে চলে যাই। আলোর বিক্ষেপণ। তাহলে আমরা আলুর প্রতিসরণ, প্রতিফলন, আ আ বিচ্ছুরণ অনেকগুলা পড়লাম। সো এখন আমরা পড়বো আলোর বিক্ষেপণ কি? দেখো, আলোক তরঙ্গ কোনো ক্ষুদ্র কণিকার উপর পড়লে আলোক তরঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এটা আলোর বিক্ষেপণ। ধরো এটা একটা ছোট একটা বস্তু, এখানে এসে আলো পড়ছে। পড়ার পরে এটা বিভিন্ন দিকে ছড়ায় গেছে। এটাকে আমরা বলতেছি বিক্ষেপণ, বিক্ষিপ্ত হয়ে যাওয়া। ঠিক আছে? এটাকে বলে আলোর বিক্ষেপণ। সো বিক্ষেপণের ক্ষেত্রে দেখো, এখানে দেখো লাল বেগুনি আছে। সো এই লাল এবং বেগুনি নিয়ে ভালো করে বুঝবা যে বিক্ষেপণের জন্য এরকম, বিচ্ছুরণের জন্য এরকম, প্রতিসরণ প্রতিফলনের জন্য সবগুলোর জন্য লাল বেগুনির বিষয়টা আলাদা। ওকে? সো বিক্ষেপণ সবচেয়ে বেশি কার? লাল।
আবার বিচ্ছুরণ সবচেয়ে বেশি কাজ ছিল বেগুনির, মানে বিক্ষেপণ বিচ্ছুরণের বিপরীত। ওকে, আর বিক্ষেপণ সবচেয়ে কম কার, বেগুনি আলু। এরপরে বিপদ সংকেতের জন্য সর্বদা লাল আলু ব্যবহার করা হয় কেন? তো অনেক দূর থেকে ধরো কোনো জাহাজ বিপদে পড়ে গেছে বা কোনো কিছু, তখন তারা লাল ফ্ল্যাগ দেখায় বা লাল আলো দেখায়। ঠিক আছে, তো এই লাল আলো দেখানোর কারণ কি? কারণ হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এটা আমরা কিন্তু সবাই জানি, বেনিয়া সহকলা পড়ছি। সবার আগে হচ্ছে বেগুনি, সবার শেষে হচ্ছে লাল। বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, লালের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি। সো লাল কি করে? লাল আলোটা সবচেয়ে বেশি দূরে যেতে পারে, বেশি তাড়াতাড়ি যেতে পারে, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই জন্য এখানে বলতেছে যে দূর থেকে কেন আমরা লাল বাতি দেখাই। ঠিক আছে, তুমি যদি ইয়াতে যাও, ওই যে রাস্তায় যে কি বলে ট্রাফিক পুলিশ থাকে, তারাও কি রাতের বেলা রেড টার্গেট লাইট দেখায়। সেটার কারণ কি? সেটা হচ্ছে কারণ লাল আলোকে অনেক দূর থেকে দেখা যায়, তার তরঙ্গ দৈর্ঘ্য কি অনেক বেশি হয়। এরপরে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন? ওই একই কথা, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তুমি যখন সকালবেলা উঠবে তখন দেখবে সবার আগে একটা লাল আভা। ঠিক আছে, এটার কারণ কি? কারণ সবার প্রথমেই কিন্তু লাল আলো পৃথিবীতে চলে আসে, এবং এই কারণে কিন্তু আশেপাশে দেখা যায় কি একদমই প্রথমে ভোরবেলা সবকিছু লাল দেখা যায়, কারণ লাল আলোটাই প্রথমে পৃথিবীতে আসতে পারে। আবার বিকেল বেলা যাওয়ার সময়ও সবার শেষে যায় হচ্ছে লাল আলো। কেন? আগের গুলা তো আগে শেষ হয়ে যায়, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে একদম সন্ধ্যাবেলা দেখবে একদম লাল লাল থাকে সবকিছু, একদম তখন পর্যন্ত লাল আলো থাকে। এই কারণে কি হয়, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায়। কারণ কি? কারণ তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে। এরপরে দুপুরবেলা সূর্যকে হলদে দেখায় কেন? এটা কিন্তু আলোর বিক্ষেপণের জন্য। আলোর বিক্ষেপণের জন্য দুপুরবেলায় সূর্যকে হলদে দেখায়, এবং আকাশ নীল দেখানোর কারণ হচ্ছে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে। ঠিক আছে, নীল আলো কেন? বে নি আ ঠিক আছে, এই যে নীল আলো, তার মানে বেগুনির পরে এটা তরঙ্গ দৈর্ঘ্য তো অনেক কম। এটা কম বলে বায়ু অণু দ্বারা এটা বিক্ষিপ্ত হয়। এটা তরঙ্গ দৈর্ঘ্য কম বলে এটা প্রচন্ড পরিমাণে বিক্ষিপ্ত হয়। এই কারণে আকাশকে নীল দেখায়। অ্যাকচুয়ালি কিন্তু আকাশকে কালো দেখানোর কথা ছিল। ঠিক আছে? ওকে। এরপর আমরা দেখি আলোক বিভিন্ন যন্ত্রপাতি আছে। মোটামুটি আমাদের আলুর বিষয়গুলা যে গুরুত্বপূর্ণ টার্ম গুলো ছিল সেগুলো শেষ। এখন আমরা দেখবো আলুর বিভিন্ন যন্ত্রপাতি। ওকে, ক্যামেরা তো আমরা সবাই জানি। তো ক্যামেরায় গঠিত বিম্বটা কিরকম হয়? সৎ হয়। সৎ মানে কি? বাস্তব। ওকে, সো ক্যামেরার ভিতরে আমাদের চোখের মতো উত্তল লেন্স থাকে। এই কারণে এখানে যে প্রতিবিম্বটা হয় সেটা সৎ বা বাস্তব হয়। ওকে, বাস্তব প্রতিবিম্ব হয়, উল্টো হয় এবং খর্বিত হয়। অ্যাকচুয়ালি ক্যামেরায় কি করে, একটু ছোট করে এটাকে প্রেজেন্ট করে, সেই জন্য উল্টো এবং খর্বিত হয়। এরপরে ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে? অ্যাকচুয়ালি এটা এখন কেউ রিলেট করতে পারবে না। এই ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করা হতো যখন আমাদের ডিজিটাল কোনো ক্যামেরা বা ডিজিটাল ছিল না। তখন কি হতো, আমরা যখন ছবি তুলতাম সেটা থেকে একটা রিলে পেতাম। ঠিক আছে, রিলে পেতাম। সেই রিলেটাকে কি করা হতো, এই সিলভার হ্যালাইডের দ্রবণে ডুবিয়ে রাখা হতো, এবং সেখান থেকে আমরা একটা পূর্ণ ছবি পেতাম। ঠিক আছে, সো এই জন্য ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে? সিলভার হ্যালাইডের আবরণ থাকে। এরপরটা খুবই গুরুত্বপূর্ণ মজার বিষয়টা, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কি? কত? এটা হচ্ছে 25 সেন্টিমিটার। এখন এই স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কাকে বলে? তুমি যদি তোমার আঙুলটা তোমার চোখের দিকে নিতে থাকো, একটা পয়েন্টের পরে ঝাপসা দেখা যাবে। এই ঝাপসা দেখা যাওয়ার কারণ কি? কারণ 25 সেন্টিমিটার বেশি আমরা হচ্ছে দেখতে, মানে 25 সেন্টিমিটার কাছে কিছু চলে গেলে আর আমরা স্পষ্ট দেখতে পাই না, সেটা ঝাপসা হয়ে যায়। এটাকে বলা হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। তাহলে আমরা যারা সানগ্লাস ব্যবহার করি তাদের জন্য এটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এরপরে দর্শনানুভূতির স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। আমরা প্রতিদিন যখন বের হই আমরা অনেককে দেখতে পাই, কিন্তু কাউকে কি মনে থাকে আমার? অবশ্যই মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ একজনকে দেখার পর বা কাউকে দেখার পর আমার মাত্র 0.1 সেকেন্ড এটা আমার মস্তিষ্কে থাকে, পরে আর থাকে না। হয়তোবা আমরা কাউকে বারবার দেখলে সেটা আমাদের অনেকদিন মনে থাকে, বাট দর্শনানুভূতির স্থায়িত্বকাল মাত্র 0.1 সেকেন্ড। ওকে, মানুষের চোখের কোন অংশে বিম্ব গঠিত হয়? রেটিনাতে। ওকে, তো চোখের ফুল গঠনটা তোমাদের বোঝা উচিত, এবং এটা যেহেতু আলোর চাপটা আমরা তো চোখের ফুল গঠন দেখাইতে পারবো না। তো আমাদের চোখের একদম উপরের অংশে যেটা থাকে সেটা হচ্ছে কর্নিয়া, এবং কর্নিয়ার মাঝখানে থাকে পিউপিল নামে একটা ছিদ্র।
ঠিক আছে, নাম হচ্ছে পিউপিল। তো চোখের যে ছিদ্রটা আছে এটার নাম হচ্ছে পিউপিল, আর চোখের যে কালো অংশটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি আইরিশ। ঠিক আছে, তো আইরিশের বিভিন্ন কালার হইতে পারে, সেটাকে বলি আমরা আইরিশ। কারো কারো হচ্ছে ব্লু কালার, কারো কারো অনেক ধরনের আইরিশ আছে অনেকের। ঠিক আছে, তো ওই যে পিউপিল আছে, পিউপিল দিয়ে আলো গিয়ে পরে প্রথমে রেটিনাতে, সরি ল্যান্সে পড়ে। ওকে, প্রথমে পড়ে ল্যান্সে, এবং লেন্স থেকে এটা বিম্ব গঠিত হয়ে গিয়ে তার পিছনে থাকা রেটিনাতে। বাট কিরকম হয়, বাস্তব এবং উল্টো হয়, বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব আমাদের চোখে হয়। ঠিক আছে, তো এখানে আমরা বলছি বিম্বটা কোথায় গঠিত, বিম্ব কিন্তু গঠিত হয় রেটিনাতে। ঠিক আছে, লেন্সে পড়ার পর রেটিনাতে গিয়ে বিম্ব তৈরি হয়। আচ্ছা, রেটিনাতে বিম্ব কিরকম হয়, অ্যাকচুয়ালি এখানে এটা আসে নাই। বিম্ব কিরকম হয় আমরা অলরেডি কিন্তু জানি, বাস্তব বিম্ব হয়, উল্টো হয়, এবং কি হয়, বর্ধিত হয়। মানে বস্তুটা যতটুকু তার থেকে আমাদের চোখে এটা একটু বর্ধিত থাকে, বড় হয়ে আমাদের চোখে এটা হয় আর কি। চোখের পাতার সাথে ক্যামেরার কোন অংশে মিল আছে, শাটার। সো এটা এখনকার ক্যামেরাতে মেবি থাকে, বাট আমাদের ফোনের যে ক্যামেরা সেখানে কিন্তু শাটার থাকে না, বাট আগের যে ক্যামেরাগুলো ছিল সেখানে কিন্তু একটা শাটার থাকতো। ঠিক আছে,